আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই আশা করি ভালো আছো। আজকে আমাদের সমাজকর্ম বিষয়ে দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি শাইমী সুলতানা, নারায়ণগঞ্জ কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক। আশা করি তোমরা জয়েন করছো। সবাইকে টাইম শিডিউল দেওয়া আছে। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ফেসবুক লাইভে সমাজকর্মের ক্লাসে। আচ্ছা, তো আজকে আমাদের টপিকস হচ্ছে চতুর্থ অধ্যায়ে অপরাধ। আমরা অপরাধ নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সামাজিক সমস্যা বলি, সামাজিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। আজকে আমরা অপরাধ নিয়ে আলোচনা করার পূর্বে আগে আমরা জানি আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করার পর আমরা টোটাল কি কি শিখতে পারবো। আমরা একটু এক নজর দেখে আসি। প্রথমে আমরা জানতে পারবো অপরাধ কি, অপরাধের বিভিন্ন ধরন, কি কারণে আমাদের সমাজে অপরাধ সংগঠিত হয়, অপরাধ মোকাবিলা করার উপায়, এবং অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার হিসেবে আমাদের সমাজকর্মীদের ভূমিকা কি অপরাধ মোকাবেলায়, তা আমরা আজকে ব্যাখ্যা করতে পারব। চলো চলে যাই অপরাধ কি সে বিষয়ে জানতে। আমরা সবাই জানি যে সমাজে কোনো কিছু নিয়ম ভঙ্গকারী, আইন ভঙ্গকারী যে কোনো আচরণই হচ্ছে অপরাধ। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অপরাধ নিয়ে বিভিন্ন ধরনের অপরাধ বিজ্ঞানীরা সংজ্ঞা দিয়েছেন। সেখানে আমরা ইম্পর্টেন্ট কিছু টপিকস সংজ্ঞা দেখতে পাচ্ছি। এক, আমরা দেখো সমাজকর্মের সাধারণত আমরা সবাই কি জানি, আমরা কেউ কোনো কিছু সমাজে প্রচলিত আইন ভঙ্গকারী কোনো আচরণই হচ্ছে অপরাধ। এখানে সমাজকর্ম বিধানের সংজ্ঞা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি অপরাধ হচ্ছে যে কোনো ধরনের আচরণ যা আইনকে লঙ্ঘন করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি অপরাধ বিজ্ঞানী সাদারল্যান্ডের মতে আরেকটা সংজ্ঞা, আইন লঙ্ঘনই হচ্ছে অপরাধ, যেখানে আইন নেই সেখানে অপরাধ নেই। অর্থাৎ আমাদের দেশে যদি সাপোজ যে জিনিসটাকে তোমরা যেটাতে কোনো আইন নাই, অর্থাৎ ওইটা ভঙ্গ করারও কোনো সুযোগ নাই, তাহলে সেটাকে আমরা অপরাধও বলবো না। যেখানে আইন নেই সেটাকে আমরা অপরাধ বলতে পারি না, অর্থাৎ আইন লঙ্ঘনই হচ্ছে অপরাধ। তাই সার্বিকভাবে আমরা বলতে পারি আমাদের সমাজে প্রচলিত শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা, মূল্যবোধ এবং আইন ভঙ্গকারী যে কোনো আচরণই হলো অপরাধ। এবার আমরা সবাই সরাসরি চলে যাব বিভিন্ন ধরনের অপরাধ সম্পর্কে জানতে। আমাদের সমাজে প্রতিনিয়তই অনেক ধরনের অপরাধ হচ্ছে। তো বিভিন্ন ধরনের অপরাধ থেকে আমরা কিছু উল্লেখযোগ্য অপরাধ, সাধারণত যেগুলো আমাদের বাংলাদেশে ঘটে চলেছে, এই ধরনের অপরাধ সম্পর্কে আমরা একটু ধারণা নেব। আমরা সমাজকর্ম করতে সেই সমাজে কি কি অপরাধ হচ্ছে আমাদের জানা থাকা খুবই জরুরি। তাহলে আমরা চলে যাই অপরাধের ধরন বা শ্রেণীবিন্যাস বিশ্লেষণে। সর্বপ্রথম আমরা কি দেখতে পাচ্ছি এখানে, ভদ্রবেশী অপরাধ, অর্থাৎ যারা ভদ্রতার মুখোশ পরে বিভিন্ন ধরনের অপরাধ করে তাদেরকে বলা হয় কি ভদ্রবেশী অপরাধ। এখানে দেখতে পাচ্ছি আমরা লেখাটা দেখতে পাচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে ভদ্রবেশী অপরাধ হচ্ছে এমন সব অপরাধ যা সমাজের উচ্চপদস্থ মর্যাদা সম্পন্ন লোকজন নিজের পেশাকে কাজে লাগিয়ে সংগঠিত করে। যেমন ধরো একজন গার্মেন্টস মালিক, তার উচিত হচ্ছে কি শ্রমিকদের শ্রমিক আইন অনুসারে সমস্ত বিষয়গুলোকে মেনে চলা, শ্রমিক আইন মেনে চলা, কিন্তু তারা কি সবসময় তা করছে না। দেখা যাচ্ছে যে তাদেরকে ওভারটাইম কাজ করলে ওভারটাইমে মজুরি দেওয়া বাধ্যতামূলক, বা কোনো কর্মী প্রেগনেন্ট হয়ে গেলে তাকে সেই অনুসারে সময় শ্রমিক আইন অনুসারে তাকে ছুটি দিবে বা সবকিছুই করবে। তাহলে কিন্তু মালিক পক্ষ কিন্তু সবসময় সেটা মেনটেন করছে না। তাহলে কি তারা দেখতে দেখা যাচ্ছে যে অনেক ভদ্র, কিন্তু তারা কিন্তু এক ধরনের অপরাধ করছে। তারা কিন্তু আসলে তাদের কর্মীদের মানুষ হিসেবে যে মর্যাদা, মানুষ হিসেবে যে তাদের রাইটস তারা কিন্তু দিচ্ছে না, সেটার নামে কিন্তু ভদ্রবেশী অপরাধ।
এরপরে আমরা দেখতে পাচ্ছি কি আক্রমণাত্মক অপরাধ বা সহিংস অপরাধ। এটাকে আমরা কোন ধরনের অপরাধে অন্তর্ভুক্ত বলছি? আক্রমণাত্মক অপরাধ বা সহিংস অপরাধ হঠাৎ করে কোনো মানুষের উপরে জানমালের উপরে ধরো আক্রমণ আরম্ভ হলো এবং সহিংস এবং তার সন্ত্রাসী পর্যায়ে চলে গেল, সেটাকে আমরা আক্রমণাত্মক অপরাধ বা সহিংস অপরাধ বলবো, যেমন চালা পোড়া ভাঙচুর প্রভৃতি। আমরা আর কিছু অপরাধ দেখতে পাই, যেমন সংঘবদ্ধ অপরাধ, পেশাদার অপরাধ এবং রাজনৈতিক অপরাধ। সংঘবদ্ধ অপরাধটা কি? যেমন ধর ইন্টারন্যাশনালি কেউ চোরাচালান করলো বা মাদক ব্যবসা করলো, তাদেরকে বৃহৎ আকারে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সে অপরাধগুলো হয়, সেগুলোকে বলা হয় কি সংঘবদ্ধ অপরাধ। আর পেশাদার অপরাধ কি? যারা জীবিকা অর্জনের জন্য, তারা জীবন চালানোর জন্য যে অপরাধগুলো সংগঠিত করে, সেগুলোকে বলা হয় কি পেশাদার অপরাধ। আর রাজনৈতিক অপরাধ কি? যেমন ধরো আমি আজকে রাজনৈতিক ক্ষমতায় আছে, আমি আরেক দলকে হয়রানি করার জন্য তাকে মিথ্যা মামলা দিলাম, চাকরিচ্যুতি করলাম, ক্ষমতা অপব্যবহার করলাম। আবার ঠিক অন্য দল যখন আবার ক্ষমতা আসবে, তারাও এই ধরনের কাজগুলো করলো, তাহলে সেগুলোকে বলবো আমরা কি রাজনৈতিক অপরাধ। নেক্সটে আমরা আরো কয়েকটা ধরনের অপরাধ সম্পর্কে জানবো। এক কি রাষ্ট্রদ্রোহী অপরাধ, অর্থাৎ কি রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রদ্রোহী বলতে কি বুঝি? রাষ্ট্রের বিরুদ্ধে সংগঠিত কোন অপরাধ। যেমন ধরো তুমি রাষ্ট্রের একটা গোপনীয় তথ্য, আমার দেশের তথ্য তুমি অন্য দেশকে পাচার করে দিলা, এটা আসলে জানানো তাদের উচিত হয় না, তাহলে তারা আমাদেরকে ক্ষতি করতে পারে। এই ধরনের কোনো কিছু কেউ যদি সংগঠিত করে, তবে সেটাকে বলবো আমরা রাষ্ট্রদ্রোহী অপরাধ। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিশোর অপরাধ। তোমাদের অনেকেই আছে কিশোর বা কিশোরী, যারা এই অপরিণত বয়সে বা কিশোর বয়সে না বুঝে সমাজের আগ্রহে বা বিভিন্ন সঙ্গদোষের বিভিন্ন ধরনের অপরাধ সংগঠন করে থাকে। তা এই ধরনের বয়সে অপরাধকে বলা হয় হচ্ছে কিশোর অপরাধ। আচ্ছা, নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি? প্রযুক্তিগত অপরাধ বা সাইবার ক্রাইম। তোমরা আসলে আজকে কিসে দেখতে পাচ্ছ ক্লাসটা? ফেসবুকে, তাই না? দেখো তোমরা সবাই, আসলে আমি দেখতে পাই যে অনেকেই তোমাদের নিজেদের নামে আইডি খোলো না, অনেকগুলো নামে আইডি থাকে, সবার কয়েকটা করে আইডি থাকে। হ্যাঁ, আসলে এই বিভিন্ন ধরনের একটা মেয়ে ছেলে যে আরেকজনের সাথে বিভিন্ন ধরনের অপরাধ করে বা বিভিন্ন ধরনের হ্যাকিং করে, ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে প্রযুক্তিগত। এই ধরনের কাজগুলো করাকে কিন্তু আমরা প্রযুক্তিগত অপরাধ বা সাইবার ক্রাইম বলতে পারি। এই ধরনের কাজগুলোর মাধ্যমে যদি কেউ অপরাধ সংগঠন করে, তাহলে সেগুলোকে আমরা সাইবার ক্রাইম বলবো। এছাড়া সবচেয়ে বর্তমানে এই লকডাউন পরিস্থিতিতেও কিন্তু দেশের এই অবস্থার মধ্যে সবচেয়ে বেশি চলছে হচ্ছে যৌন অপরাধ। কারণ দেশে এত পাশবিক নির্যাতন চলছে যে আসলে মানে এমনকি বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় অপ্রাপ্তবয়স্ক শিশুদেরকেও জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হচ্ছে। এগুলো কিন্তু যৌন অপরাধ হিসেবে আমরা ব্যাখ্যা করতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি পাচার। পাচার কাকে বলে? কোনো বেআইনিভাবে, নীতিবহির্ভূতভাবে নারী ও শিশুদের যদি অনৈতিক কাজের উদ্দেশ্যে বিদেশে পাচার করা হয়, বিদেশে পাঠানো হয়, অনৈতিক কাজের উদ্দেশ্যে পাঠানো হয়, তখন তাকে আমরা বলবো কি পাচার। যেমন শিশু পাচার, নারী পাচার। কি উদ্দেশ্য? উদ্দেশ্যটা কিন্তু মূলত শুনতে হবে মন দিয়ে। উদ্দেশ্যটা হচ্ছে বেআইনিভাবে কোনো কাজের উদ্দেশ্যে, অনৈতিক কোনো কাজের উদ্দেশ্যে তাদেরকে পাঠানো। হ্যাঁ, তাদের ইচ্ছার বিরুদ্ধে তাকে অন্য দেশে পাঠানো বা অন্য কোনো কাজে লিপ্ত করাকে বলা হয় পাচার। এতক্ষণ আমরা কয়েকটা ধরনের অপরাধ সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো আসলে কি কারণে ওই ধরনের অপরাধগুলো হয়ে থাকে। কি কারণ? বিভিন্ন ধরনের কারণে আমাদের অপরাধ হতে পারে। যেমন প্রথমে আমরা কারণগুলো একটু নোট নেব সবাই। 1 নম্বর কারণ আমরা বলবো জৈবিক কারণ। জৈবিক কারণ বলতে আমরা কি বুঝি? জৈবিক শব্দের অর্থ কি? জৈবিক শব্দের অর্থ দেহবৃত্তিক কোনো কারণ। যেমন ধরো বিকলাঙ্গতা বা প্রতিবন্ধিতা বা অসুস্থতা, এইসব ব্যক্তিরা কিন্তু আসলে কাজ করতে পারে না। হ্যাঁ, বিভিন্ন শারীরিক অসুস্থতা, বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য কাজ করতে পারে না। তখন পরিবারের লোকজন বা সমাজের লোকজন তাদেরকে বোঝা মনে করে, তখন তারা সেই ধ্যান ধারণা থেকে আমরা তাদেরকে কোনো কাজ দিতে পারি না বলে সেই ধ্যান ধারণা থেকে তারা মুক্তি পাওয়ার উদ্দেশ্যে অনেক সময় রোজগারের উদ্দেশ্যে বা জীবিকা চালানোর উদ্দেশ্যে তারা বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে। তখন এই যে বিকলাঙ্গতা বা প্রতিবন্ধকতার কারণে যে ধরনের অপরাধগুলো হয়ে থাকে, সেগুলোকে বলা হয় কি জৈবিক কারণে সংঘটিত অপরাধ। আচ্ছা, যেমন ধরো তোমরা জৈবিক কারণে একটা সুন্দর একটা উদাহরণ দিই।
ধরো তোমরা হিজড়াকে তোমাদের দোকানে কর্মচারী হিসেবে কখনোই কি নিবে? অনেকেই নেয় না, বেশিরভাগ মানুষই নিতে চায় না। তখন তারা কি করবে? স্বাভাবিকভাবে তারা অন্য একটা পথ বেছে নেয়। তাহলে এইগুলোর কারণে যে অপরাধ সংগঠিত হয় সেগুলোকে বলা হয় জৈবিক কারণে সংগঠিত অপরাধ। এরপর আমরা কি দেখতে পাচ্ছি? মনস্তাত্ত্বিক অপরাধ। মনস্তাত্ত্বিক অপরাধ, দেখো মনস্তাত্ত্বিক বলতে কি বুঝি? মানসিক যে কারণ, মানসিক কারণগুলো কি কি? ধরো প্রথম পয়েন্ট আমরা কি দেখতে পাচ্ছি? অতিরিক্ত আদর। আমরা যদি কোনো সন্তানকে অতিরিক্ত আদর করি, প্রয়োজন থেকে কোনো কিছু না বলতেই তাকে এনে দিই, কোনো প্রয়োজন বা সমস্যায় তাকে বুঝতে দেই না, তখন একটা পর্যায়ে গিয়ে সে বড় হয়ে যখন চেয়েও আর পায় না, দেখা যাচ্ছে সবসময় সব চাহিদা পূরণ করা সম্ভব হয় না, তখন তার চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন ধরনের অপরাধ সংগঠন করে থাকে। তাহলে অতিরিক্ত আদরও কিন্তু বিভিন্ন ধরনের অপরাধের কারণ। 2 নম্বর পয়েন্টটা মনস্তাত্ত্বিক যে মানসিক কারণ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কি? অতিরিক্ত শাসন। অতিরিক্ত আদরও যেমন ভালো নয়, মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয়, ঠিক তেমনি অতিরিক্ত শাসনও মানুষকে বিভিন্ন অপরাধের দিকে ধীরে ধীরে তাকে নিয়ে যায়। যেমন বাবা মা বলে হ্যাঁ তুমি এটা করবে না, তুমি ওইটা করবে না, সারাক্ষণ শাসন করে। অথচ এই বয়সে কিন্তু একটু মানে কিশোর বয়সে সাধারণত অতিরিক্ত শাসন, অতিরিক্ত আদরটা সাধারণত কিশোর বয়সে তাদের উপরে বেশি মানসিকভাবে প্রভাব ফেলে। হ্যাঁ, বেশি শাসনও কিন্তু বাচ্চাদের কি বিভিন্ন ধরনের অপরাধের দিকে ধাবিত করে। আচ্ছা, মনস্তাত্ত্বিক কারণের 3 নম্বর পয়েন্ট আমরা কি দেখতে পাই? দাম্পত্য কলহ। দাম্পত্য বলতে কি বুঝি? একটা পরিবারের ভিতরে বাবা মা মধ্যে যদি অশান্তি থাকে সেটাকে বলা হয়, বাবা মা যদি থাকে, বাবা মা ভাই বোন মিলে সবাই মিলে থাকার নাম হচ্ছে দাম্পত্য বা পারিবারিক জীবন। সেই জীবনে যদি কোনো রকম কলহ থাকে, অর্থাৎ ঝগড়াঝাটি অশান্তি থাকে, তবে সেটাকে আমরা বলবো কি? দাম্পত্য কলহ। সেইখানে বাচ্চারা যদি সমস্ত সময় দেখে যে বাবা মা সবসময় ঝগড়া করছে বা কোনো রকম অশান্তি, তখন ওই বাচ্চাটা এই কি বিভিন্ন ধরনের মানসিক চাপের মাধ্যমে বিভিন্ন ধরনের হতাশার মধ্যে দিয়ে তারা বড় হবে। তো ওই অবস্থায় তারা একটা পর্যায়ে গিয়ে তারা বিভিন্ন ধরনের অপরাধ সংগঠন করে ফেলে। তখন তাকে বলা হয়, অর্থাৎ দাম্পত্য কলহ কিন্তু অপরাধের জন্য অন্যতম একটা দায়ী বিষয়। এরপরে পিতামাতার উচ্চাশা। কি দেখতে পাচ্ছি আমরা? পিতামাতার উচ্চাশা বলতে কি বুঝি? ধরো আমার সন্তান লেখাপড়া করছে, কিন্তু তাকে আমি সবসময় বলছি হ্যাঁ তুমি কেন ফার্স্ট হও না, কেন তুমি সেকেন্ড হয়ে যাচ্ছ, বা কেন তুমি থার্ড হয়ে যাচ্ছ। অথচ তারও বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে, অসুস্থতা থাকতে পারে, তার সবার ব্রেন একরকম হয় না, সবার ধারণ ক্ষমতা একরকম হয় না। হ্যাঁ, বাবা মা সবসময় যদি কম্পেয়ার করে আরেকজনের সাথে, হ্যাঁ তুমি এটা করো না, তো ও তোমার ফ্রেন্ড তো এটা করে ফেলছে, ও এটা, এই ধরনের কারণগুলো কিন্তু শিশুদেরকে বা বিশেষ করে কিশোর বয়সে ছেলে মেয়েদেরকে কিন্তু কি করে? অপরাধের দিকে ধাবিত করে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? মনস্তাত্ত্বিক কারণে পিতামাতার উচ্চাশাও কিন্তু অন্যতম কারণ অপরাধের দিকে ছেলে নিয়ে যাওয়ার জন্য। নেক্সট আমরা আর কি কারণ দেখতে পাই? একটা দেখলাম জৈবিক কারণ, আর একটা হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ। এবার আর কি কারণে মানুষ অপরাধী হয়? 1 নম্বর দেখবো হচ্ছে অর্থনৈতিক কারণ। অর্থনীতির কি কি কারণে মানুষ অপরাধী হয়? দেখো, কর্মসংস্থানের স্বল্পতা। প্রথমেই পয়েন্টটা দেখতে পাচ্ছি কি? কর্মসংস্থানের স্বল্পতা। কর্মসংস্থানের স্বল্পতা বলতে বুঝি আমরা সবাই লেখাপড়া শেষ করে আমরা একটা চাকরিতে আবেদন করলাম, সেখানে পোস্ট আছে 2টা, কিন্তু আমরা সার্কুলার অনুসারে আমরা আবেদন করলাম 2000 জন। তাহলে বাকি 2 জন চাকরি, বাকি মানে 1998 জনে কিন্তু চাকরি পাচ্ছে না বা কাজ পাচ্ছে না। হ্যাঁ, বাকি কিছু জন হয়তো পরবর্তীতে স্বকর্মসংস্থান করলো, কিন্তু এরপরও কিন্তু কিছু অংশ থেকে যায় যে তারা কোনো কাজের ব্যবস্থাই করতে পারছে না, অর্থাৎ তাদের কোনো আয়ের রাস্তা নেই। এই অবস্থায় তারা বিভিন্ন ধরনের হতাশার মধ্যে ডুবে যায় এবং একটা পর্যায়ে তারা ক্রাইম করে এবং অপরাধ করে। তাহলে অর্থনৈতিক কারণের মধ্যে মূল কারণ হচ্ছে কর্মসংস্থানের স্বল্পতা। এরপরে দেখতে পাই আমরা কি পয়েন্টটা দেখো, অসম বন্টন ব্যবস্থা। সম্পদের অসম বন্টন ব্যবস্থা। আমাদের দেশের সম্পদের 80% হচ্ছে ধনী ব্যক্তিদের কাছে এবং 20% সম্পদ দেশের 80% মানুষের কাছে। অর্থাৎ আমাদের সম্পদ বন্টনটা কিন্তু সমস্ত মানুষের কাছে সমান না। একটা শ্রেণী অনেক ধনী, যারা মানে 20% লোকের কাছে 80% সম্পদ, আর
80 ভাগ সম্পদ এবং 80 ভাগ লোকের কাছে 20 ভাগ সম্পদ, তাহলে এই ধরনের সম্পদের অসম বন্টনের কারণেও কিন্তু মানুষ আস্তে আস্তে অপরাধী হয়ে যায়, সম্পদের অসম বন্টনের কারণে। তারপর নেক্সট অপরাধ হওয়ার অন্যতম একটা কারণ আমরা দেখতে পাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ঊর্ধ্বগতি বলতে কি বোঝায়? যেমন ধরো তুমি একটা বাজারে গেলে 1000 টাকা নিয়ে গেলে, কিন্তু অল্প কয়েকটা জিনিস মানে কিনতে না কিনতে তোমার টাকা শেষ, প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু কেনা হলো না, অর্থাৎ তোমার কিন্তু মূল্যবানের চাহিদা সমস্ত কিছু পূরণ হচ্ছে না এই কিছু টাকা দিয়ে। তো দাম জিনিসের এত দাম, অল্প কয়েকটা জিনিস কিনে সমস্ত টাকা শেষ, তাহলে এই অবস্থায় কিন্তু তখন সে বাকির চাহিদা কিভাবে ফুলফিল করবে? তারও অনেক কিছু ডিমান্ড আছে। হ্যাঁ, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও কিন্তু অপরাধের জন্য অন্যতম একটা মানে কারণ। এরপরে আমরা দেখতে পাই আমাদের দেশ দরিদ্র একটা দেশ। তো বেশিরভাগ মানুষ আমরা কৃষি নির্ভর একটা দেশ। এখন শিল্পক্ষেত্রে অনেকটা অগ্রসর হয়েছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি তারা কৃষি নির্ভর এবং একটা পর্যায়ে দেখা যাচ্ছে তারা আসলে আধুনিক কৃষি না হওয়ার কারণে তাদের উৎপাদন কম হওয়ার কারণে তাদের আয় কম। স্বাভাবিকভাবে আমাদের দেশের মানুষের দরিদ্র একটা শ্রেণীর মধ্যে, সীমানার মধ্যে তারা থাকছে। তো এই দরিদ্র অবস্থার কারণেও কিন্তু তারা কি করে, তাদের জীবনে মৌলমানবিক চাহিদা, জীবন বাঁচানোর তাগিদে তারা বিভিন্ন প্রয়োজন পূরণের জন্য তারা বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ে, অপরাধ করে তারা তাদের জীবনের চাহিদা ফুলফিল করতে চায়। তা এই অর্থনৈতিক কারণগুলোর মধ্যে এটা খুব একটি ইম্পর্টেন্ট কারণ যে তোমরা মানে মানুষ দরিদ্র থাকলেও কিন্তু বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা কারণ। এরপরে দেখো শিল্পায়ন ও সহায়ন। শিল্পায়ন ও সহায়ন আমরা কি বুঝি? শিল্প এলাকায় প্রচুর শিল্পায়ন সহায়ন কিভাবে অপরাধের অন্যতম কারণ একটু ব্যাখ্যা দিই। তোমাদের শিল্পায়নটা কি? শিল্পায়ন হচ্ছে কোনো শিল্প এলাকায় অনেক শ্রমিকরা আসলো গ্রাম থেকে কাজ করতে, হ্যাঁ, তখন তারা ওই এলাকায় দেখা যাচ্ছে যে প্রচুর মানুষজন গ্যাদারিং হচ্ছে তারা কাজ করার জন্য। একটা পর্যায়ে বাসা শিল্প এলাকা তার কর্মসংস্থানের কাছে নেয়। স্বাভাবিকভাবে তারা অনেক টাকা ইনকাম করে না বলেই তারা ছোট ছোট ঘর বা বস্তি এলাকায় ভাড়া নেয় এবং তাদের অনেক ঘনবসতি সৃষ্টি হয়ে যায়। একটা পর্যায়ে তারা অ্যাকচুয়ালি শিল্প এলাকায় তাদের ইনকামও অনেক বেশি হাই থাকে না, যার জন্য তাদের জীবিকা অর্জনে মানে জীবন ধারণের জন্য যে পর্যাপ্ত মূল্যবান চাহিদাপূর্ণ যে পর্যাপ্ত টাকা পয়সা দরকার তা আসলে তারা উপার্জন করতে পারে না। এক পর্যায়ে তারা অপরাধী হয়ে যায়। সেম শহরায়নেও তাই, বস্তি এলাকায় তারা থাকে, তারা সুন্দর পর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থা নেই, তারা শিক্ষা পাচ্ছে না, তারা তাদের মূল্যমানবিক চাহিদাগুলো খাবার দাবার একটা পেলে আরেকটা পাচ্ছে না। তো এই ধরনের তাদের চাহিদাগুলো ফুলফিল করতে পারছে না বলে শিল্পায়ন শহরায়নজনিত কারণেও কিন্তু কি মানুষ অপরাধী হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে এতগুলো অর্থনৈতিক কারণ বললাম, এই সবগুলোর মূলে কি আছে? আসলে জনসংখ্যা স্ফীতি। আমরা দেখতে পাচ্ছি পয়েন্টটা কি, জনসংখ্যা স্ফীতি। হ্যাঁ, জনসংখ্যা স্ফীতি বলতে আমরা কি বুঝি? জনসংখ্যা স্ফীতি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। আমাদের দেশের আয়তন অনুসারে কি জনসংখ্যা অনেক বেশি, তাই তাদের জনসংখ্যা বেশি হওয়ার কারণে তারা কোনো জায়গায় 2টা সার্কুলার, কোনো জায়গায় পোস্ট আছে 2টা, অথচ অ্যাপ্লিকেশন করেছে 10টা। হ্যাঁ, বাকি 8 জনই বেকার থাকে। কেন? এতগুলো সার্কুলার, এতগুলো অ্যাপ্লিকেশন করছে, কারণ আমাদের জনসংখ্যা বেশি, আমরা এতগুলো মানুষ হয়েছে। বেশি মানুষের জন্য আমাদের স্বাভাবিকভাবে আবেদন বেশি পড়েছে এবং স্বাভাবিকভাবে এতগুলো পোস্ট সৃষ্টি করা সম্ভব হয় না। তাই আমাদের একটা পর্যায়ে আসলে দেখা যায় যে আলটিমেট একটা সার্কেল, জনসংখ্যা বৃদ্ধি থাকলে দেশের মানুষ তাদের চাহিদা মতো তাদের কাজ পায় না, কাজ না পাওয়ার কারণে তারা একটা পর্যায়ে যে দরিদ্র অবস্থায় আসে এবং তারা বিভিন্ন ধরনের হতাশাগ্রস্ত হয়, জীবনে মূল্যমানবিক চাহিদা পূরণ না হওয়ার কারণে এক পর্যায়ে তারা অপরাধী হয়। অর্থাৎ জনসংখ্যা স্ফীতি মানুষের অপরাধের অন্যতম একটা মূল কারণ। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি ভৌগোলিক কারণ। ভৌগোলিক বলতে কি বুঝি? এলাকা ভিত্তিক প্রাকৃতিক কারণ। হ্যাঁ, প্রাকৃতিক কারণে কিভাবে মানুষ অপরাধী হয়? প্রকৃতির সাথে মানুষের কি কানেকশন, তাই না? এখন আমরা দেখি প্রকৃতির সাথে সবচেয়ে বেশি কানেকশন মানুষের। এক, প্রাকৃতিক দুর্যোগ। স্বাভাবিকভাবে প্রাকৃতিক দুর্যোগ মানুষকে অনেকভাবে অপরাধী করে ফেলে। যেমন তুমি একটা উপকূলীয় এলাকায় বসবাস করছো বা আমি উপকূলীয় এলাকায় বসবাস করছি, বিভিন্ন ঘূর্ণিঝড় বা বিভিন্ন প্রাকৃতিক কারণে আমার বাড়ি ঘর বা আমার ফসল আদি নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তখন কি করব? আমি তখন না খেয়ে থাকবো। তখন আমি কি করবো? শহর এলাকায় আসবো বা বিভিন্ন জায়গায় যাব, কাজ না পেয়ে একটা পর্যায়ে আমি বিভিন্ন ধরনের অপরাধ করেও আমার মূল্যমানবিক চাহিদাটা ফিল আপ করে। তো এইসব প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা বিভিন্ন ধরনের সাপোর্ট না পাওয়ার কারণেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের অপরাধ করছি, আমাদের সমাজে অপরাধ সংগঠিত হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে।
হ্যাঁ, এগুলো ভৌগোলিক অন্যতম একটা কারণ। আবার যেমন ধরো নদী ভাঙতে এলাকা, হ্যাঁ, তারা একটা এলাকায় এত সুন্দর বাড়িঘর ফসলাদি হচ্ছে, তাদের কোনো সমস্যাই ছিল না, কিন্তু হ্যাঁ অনেক চাষাবাদ হচ্ছে, তারা নদীর পাড়ে থাকছে, চাষবাস করছে, ইনকামও হচ্ছে, কিন্তু হঠাৎ কি হলো, হঠাৎ হলো তাদের নদী এলাকাটা ভেঙে গেল। তাদের এলাকাটা হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগে নদী ভাঙ্গন দেখা গেল। এখন তাদের এই ফসলের জমি সহ তার সব নদীর নিচে চলে গেল। তারা কিভাবে থাকবে, কিভাবে খাবে, রাস্তায় এসে পড়লো। এত ভালো অবস্থা থেকে তারা হঠাৎ করে আসে। এই অবস্থায় তারা যদি কোনো কাজকর্ম করতে না পারে, তারা কোথায় যাবে? তখনই তারা মানুষ অপরাধে জড়িয়ে পড়ে। তখন যদি কোনো কাজে যুক্ত না হতে পারে, কোনো আয়ের রাস্তা না থাকে, তবে তখন মানুষ অপরাধী হয়ে পড়ে। আচ্ছা, ভৌগোলিক কারণের ভিতরে অন্যতম আরেকটা বিষয় হচ্ছে কি, মাস ভিত্তিক কারণ। যেমন ধরো জুন মাস ও ডিসেম্বর মাসে সাধারণত চুরি ডাকাতি বৃদ্ধি পায় আমাদের দেশে। যেমন জুন মাসে অনেক বৃষ্টি থাকে, তারপর রাতটা অনেক কি বলবো, বৃষ্টি আচ্ছন্ন বলে আসলে মানুষের চুরি, এবং অনেক গরম থাকে ওই মুহূর্তগুলোতে, এবং শীতের রাতে অনেক দীর্ঘ একটা রাত থাকে এবং অনেক শীত থাকে, তাই মানুষে দেখা যাচ্ছে যে ঘুমিয়ে থাকে, বা ওই সময় চোরদের বা ডাকাতদের কাজের সুবিধা থাকে। এই সময়গুলোতে কিন্তু সাধারণত দেখা যায় কি চুরি ডাকাতি বা বিভিন্ন ধরনের অপরাধ বৃদ্ধি পায়। অর্থাৎ ভৌগোলিক কারণেও কিন্তু আমাদের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এরপরে আমরা একটু চলে যাই, সবাই একটু নোট নিও যা দেখছো। কি দেখতে পাচ্ছি আমরা? রাজনৈতিক কারণ। হ্যাঁ, আচ্ছা, রাজনৈতিক কারণে কিভাবে মানুষ অপরাধী হয়? একটা মানে বিভিন্ন চাঁদাবাজিকরণ বা দলীয়করণের কারণে বা ক্ষমতার অপব্যবহার কারণে, হ্যাঁ, ইত্যাদি কারণেও কিন্তু মানুষ কি হয়, চাঁদাবাজি করতে করতে আস্তে আস্তে সে সন্ত্রাসী হয়ে যায়। এই সন্ত্রাসী কি একটা অপরাধের একটা কি উদাহরণ মাত্র। হ্যাঁ, তাহলে এই যে সন্ত্রাসী হয়ে গেল কি কারণে হলো? রাজনৈতিক কারণে, চাঁদাবাজি করতে করতে হয়ে গেল। দলীয়করণের কারণে, এক সময় সে নিজেকে অনেক পাওয়ারফুল মনে করে, এক সময় সে অনেক বড় বড় ক্রাইম করে ফেলে, হ্যাঁ, বিভিন্ন ক্ষমতা দেখায়। তো এইসব রাজনৈতিক কারণেও কিন্তু মানুষ আসলে অপরাধী হয়। নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমরা যাব। দেখো, অপরাধ আমরা সবাই সমাজে থাকি, কেন হয়? সমাজে বিভিন্ন কারণে হয়, সামাজিক কারণে হয়। বিভিন্ন সামাজিক কারণে আমরা অপরাধ করে থাকি। যেমন একটা হচ্ছে নিরক্ষরতা, অজ্ঞতা। ধরো একজন মানুষ নিরক্ষর বা অজ্ঞ, সে আসলে ওই ধরনের অপরাধ, যেমন ধরো কেউ না বলে আমার বাসায় কাজ করতে আসছে, সাপোজ ধরে নিই, সে মনে করে আরে আপার তো অনেক কাছে থাকে, একটা জিনিস নিয়ে গেলে কি হইব, কিছু হইব না। কিন্তু এই কাজটা করলো সে শুধু অজ্ঞতার বসে বা তার নিরক্ষরতা, তার জ্ঞানের অভাবের কারণে। হ্যাঁ, তাহলে এই ধরনের অজ্ঞতা ও নিরক্ষরতাও কিন্তু এক ধরনের মানে অপরাধ সৃষ্টির জন্য কারণ। তাহলে নেক্সট আমরা দেখতে পাচ্ছি কি নেতিবাচক পরিবেশ। আমরা সবসময় মানুষকে উৎসাহ দিই না, আমরা বলি হ্যাঁ তুমি এটা করছো, তুমি এটা ভালো না, ওইটা করো, এটা করো। তাহলে আসলে এই নেতিবাচক পরিবেশটাও কিন্তু আমাদের অপরাধ সৃষ্টির জন্য অন্যতম একটা কারণ। আমরা যদি উৎসাহ দিতাম, হ্যাঁ তুমি একটু করছো, তা আরো ভালো করতে পারবা, হ্যাঁ আরো ভালো করো, তাহলে কিন্তু সে আর কি মানসিক হতাশায় ভুগবে না, অপরাধেও জড়িয়ে পড়বে না, যদি আমরা ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে পারতাম। কিন্তু আমরা সাধারণত নেতিবাচক পরিবেশে স্টুডেন্টদেরকে ঠেলে দিই, তাই আমাদের দেখা যাচ্ছে যে অপরাধ হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো কর্মবিমুখ শিক্ষা ব্যবস্থা। কর্মবিমুখ শিক্ষা ব্যবস্থা বলতে বুঝি আমাদের শিক্ষা ব্যবস্থা যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করে কেউ সরাসরি চাকরিতে জয়েন করতে পারে না, তাদের অভিজ্ঞতা চাইতে চায়। কারণ আমাদের এখানে অনেক টেকনিক্যাল লাইন আমরা পড়ালেখার মাঝখানে শিখাই না, আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক ত্রুটি আছে। হ্যাঁ, তাই এই ত্রুটিযুক্ত শিক্ষা ব্যবস্থার কারণে আমরা আসলে সাথে সাথে কর্মক্ষেত্রে জয়েন করতে পারি না। স্বাভাবিকভাবে আমাদের কর্মক্ষেত্রে জয়েন না করার কারণে আমাদের আয়ও নাই, স্বাভাবিকভাবে আমরা বিভিন্ন ধরনের মূল্যবান চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি নারী নির্যাতন। কি নারী নির্যাতন? কি বিভিন্ন ধরনের অপরাধ সৃষ্টি করে। নারী নির্যাতনের কারণে দেখা যাচ্ছে অনেক মেয়েরা সহ্য করতে পারে না, তখন কি করে? আত্মহত্যা করে। আত্মহত্যা কিন্তু একটা অপরাধ। হ্যাঁ, যখন মানুষ অত্যাচার মানে একটা পর্যায়ে এক্সট্রিম পর্যায়ে চলে যায়, তখন কিন্তু মানুষ এই ধরনের অপরাধ করে ফেলে। হ্যাঁ, তাহলে নির্যাতনের কারণেও কিন্তু মানুষ অপরাধী হতে পারে। এরপরে আমরা কি দেখতে পাই পয়েন্টটা? অপসংস্কৃতির অনুপ্রবেশ। অপসংস্কৃতি বলতে কি বুঝি? যে সংস্কৃতি আমাদের প্রচলিত সংস্কৃতির বাইরের অন্য দেশের কোনো সংস্কৃতি, সেই সংস্কৃতি এসে কি করলো? আমাদের প্রচলিত সংস্কৃতিকে ভেঙে দিল। হ্যাঁ, আমরা নতুন সংস্কৃতি শিখবো, আমরা পাশাপাশি প্যারালাল চলবো, প্রয়োজনে যেটা ইউজ করা দরকার সেটা ইউজ করবো। কিন্তু আমরা অপসংস্কৃতি ঢোকার কারণে আমরা আসলে
সত্যিকারের যে সংস্কৃতি, সত্যিকারের যে মূল্যবোধ, সত্যিকারের যে নিজস্ব দেশের নিজস্ব যে বিষয়, সেগুলো আমরা ভুলে যাই। হ্যাঁ, এক পর্যায়ে সেই অন্য দেশের যে সংস্কৃতি সেটা আমাদের দেশে হয়তো বা সেটাকে অপরাধ হিসেবেও গণ্য করতে পারি, আবার আমাদের দেশে যে সংস্কৃতি সেটা অন্য দেশে অপরাধ হিসেবে গণ্য করতে পারি। এক দেশের বিষয় আরেক দেশের সাথে অ্যাডজাস্ট নাও করতে পারে। তা অর্থাৎ অপসংস্কৃতি একটা দেশে এসে যদি প্র্যাকটিস শুরু হয়ে যায়, সেটার কারণেও কিন্তু বিভিন্ন ধরনের অপরাধ হয়। এরপরে আমরা দেখতে পাই মাদকাসক্ত। কি মাদকাসক্তের কারণে মানুষ অপরাধী হয়? তোমাদের ফিডব্যাকটা আসলে শুনতে পারলে অনেক ভালো লাগতো, আসলে শুনতে পাচ্ছি না। তোমরা একটু লিখো, হ্যাঁ, যে তোমরা কি ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, আমি কমেন্টসগুলো একটু দেখতে পাবো। আচ্ছা, বলো তো মাদকাসক্তের কারণে কেন মানুষ অপরাধী হয়? যখন একটা মানুষ মাদকে আসক্ত হয়ে যায়, তখন সে মাদক ছাড়া একটা মুহূর্ত চলতে পারে না। তখন তার ব্রেনটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আসলে তখন তার ব্রেনটা ইনঅ্যাক্টিভ হয়, তো মাদক মানুষের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ক্ষতিকর একটা প্রভাব ফেলে ড্রাগ। তো ড্রাগ যখন মানুষের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ক্ষতিকর প্রভাব ফেলে, তখন সে কি করে, মানে তার মাথায় কি হচ্ছে না হচ্ছে সে বুঝতে পারে না। তখন আবার পুনরায় ড্রাগ নিলে সে স্বাভাবিক হতে পারে, কিন্তু একটা পর্যায়ে তাকে এটা মৃত্যুর দিকে ঠেলে দেয়। কিন্তু সে ওই অস্বাভাবিক অবস্থাটা পার করার জন্য দ্বিতীয়বার ড্রাগ নিতে যায়, তৃতীয়বার ড্রাগ নিতে যায়, এভাবে বারবার নিতে চাইলেই তো সে পারবে না, কারণ এক একটা ড্রাগের অনেক মূল্য। হ্যাঁ, তো এই ধরনের যে ড্রাগের মাদকে আসক্ত হয়ে পড়লো, তখন সে কি করবে? তার মাদকাসক্ত সেই মানসিক অবস্থাটা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা যখন তার ক্ষতিকর অবস্থায় চলে যায়, তখন সেটাকে সে কোনোভাবেই থামিয়ে রাখতে পারে না। তার ব্রেন কি বলছে, তার ব্রেন কি অর্ডার করছে, সে বুঝতে পারে না। এই মাদকাসক্তের জন্য সে একটা পর্যায়ে তার মাদকের চাহিদা পূরণ করার জন্য সে চুরি, ছিনতাই, রাহাজানি বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ে। তাই মাদকাসক্ত অপরাধের অন্যতম একটা কারণ। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আমরা প্রশাসনিক কারণ। বাবা, তোমরা আমাকে বলতে পারবে প্রশাসন বলতে আমরা কি বুঝি? আমরা নর্মাল অফিসিয়াল একটা ভাষা জানি। অফিসিয়াল কি? অফিসিয়াল। ধরো অফিসিয়াল কারণেও বিভিন্ন ধরনের অফিসিয়াল কারণে আমরা অফিসিয়াল, মানে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, সবাই আমরা এটা বললে আমরা খুব সহজে বুঝি। যেমন প্রশাসনিক কারণটা বললে তোমাদের কাছে অনেক জটিল মনে হতে পারে, কিন্তু যদি আমরা বলি প্রশাসনিক কারণ না বলে যদি বলি অফিসিয়াল কারণ, দেখবো তোমরা অনেক ইজি হয়ে যাবে। যেমন ধরো তুমি একটা মামলা করতে যাবা, তোমার বিরুদ্ধে কোনো কিছু হইলো, তো মামলা করার যে জটিলতা, এগুলো আসলে বা দীর্ঘসূত্রিতা ইত্যাদি কারণেও কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ ঘুষ টুস দিয়ে ইত্যাদি কারণে কি করে, ঘুষ দেওয়া একটা অপরাধ, নেওয়া একটা অপরাধ। এই সহজ করার উদ্দেশ্যে যখন এই জটিলতার কারণে ওই ধরনের অন্যায় লাইনে যায়, তখন মানুষ অপরাধী হয়ে পড়ে আমলাতান্ত্রিক জটিলতার কারণে। তারপর ধরো কেউ একটা বিচার চাইলো, বিচার ব্যবস্থার ত্রুটি, এখানে একটু বানানটা ভুল আছে, স্ন্যাপিং মিস্টেক। বিচার ব্যবস্থার ত্রুটির কারণেও কিন্তু মানুষ অপরাধী হয়ে যায়। কারণ দেখা যাচ্ছে যে সে বিচার না করেও, সে কোনো অপরাধ না করেও কিন্তু তার কিন্তু অন্যায় একটা জিনিস হচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখো, ধরো একজন অপরাধী, সে অপরাধী না, তার বিরুদ্ধে মিথ্যা মামলা হলো, হ্যাঁ, কিন্তু আসলে আইনের ফাঁক ফোকরের কারণে সে কি করলো, ফেসে গেল। তাহলে এই বিচার ব্যবস্থা যখন সে জেল খেটে আসলো বিনা কারণে, তখন সে কি করবে? মনে হবে যে না, আমি তো প্রতিশোধ নেই। তার হতাশা বা বিভিন্ন ধরনের অস্থিরতা থেকে সে দেখা যাচ্ছে যে কি করবে, বিভিন্ন ধরনের ক্রাইমে জড়ায় পড়বে। অর্থাৎ বিচার ব্যবস্থার ত্রুটির কারণেও কিন্তু কি মানুষ অপরাধী হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি। আমরা সবাই জানি, তাই না? দুর্নীতি মানে কি? নর্মাল যেখানে নিয়ম কানুন আছে, ওই নিয়মের ফাঁক দিয়ে কোনো কিছু অন্যায় কোনো কিছু করা হচ্ছে দুর্নীতি। তো এই দুর্নীতির কারণেও কিন্তু প্রতিনিয়তই কি হচ্ছে, অপরাধী মানুষ হয়ে উঠছে। একজন আরেকজনের চাহিদা পূরণ করতে গিয়ে অন্যায় পথ বেছে নিচ্ছে। অন্যায় পথ বেছে নেওয়ার কারণেও কি মানুষ অপরাধী হয়। তো চতুর্থ অধ্যায়টা কিন্তু মূলত এই বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা নিয়ে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার কথা কিন্তু আমরা অপরাধের ফাঁকে ফাঁকে যে কারণগুলো বলছি, বিভিন্ন ধরনের সমস্যাগুলো নিয়ে কিন্তু আলোচিত হচ্ছে। এই সমস্যা প্রতিরোধে যে সামাজিক প্রতিষ্ঠান বা বিভিন্ন জিনিসগুলো আছে, সেটা আমরা চতুর্থ অধ্যায়ের এই অপরাধের টপিকসটা খুব ভালো করে পড়বে, এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো ঘুষ। হ্যাঁ, কোনো কাজ স্বাভাবিকভাবে হয় না। কোনো প্রশাসনের একটা কাজ দেবা, জমির একটা কি করবা, তোমার নামে জমির
নামজারি করবো, তাতেই দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ঘুষ টুস দিয়ে তারপর তুমি তোমার অথচ সরকারি ফিস কিন্তু আমাদের খুবই কম। তাহলে এই যে একটা কারণে এই বাড়তি টাকাগুলি তোমার দেওয়া লাগলে, তবে বাড়তি টাকা তোমাকে ইনকাম করতে হবে, তাই না? আমাদেরকে ইনকাম করতে, তো এই করতে গিয়ে তখন মানুষ কি হয়ে পড়ে? অপরাধী হয়ে পড়ে। আবার ধরো বিচার ব্যবস্থা দীর্ঘসূত্রিতা মানে কি? কেউ একটা অপরাধ করলো না, মিথ্যা মামলা দিল, এই মিথ্যা মামলা থেকে বের হইতে মামলার তারিখ পড়তে পড়তে 1-2 বছর 3 বছর লেগে যায়। তাহলে একটা মানুষ হতাশায় পড়ে যায় এবং মামলা খরচ চালাতে গিয়ে মানুষ একটা সময় অপরাধী হয়ে পড়ে। আচ্ছা দেখো, ইত্যাদি কারণগুলো আমরা জানলাম, হ্যাঁ, এই অপরাধের কারণ। তো অপরাধের কারণগুলো, এরপরে আমরা অপরাধের কি দেখব? অপরাধ মোকাবেলার উপায়, কিভাবে আমরা এই বিভিন্ন ধরনের কারণে সংঘটিত অপরাধগুলো কিভাবে মোকাবেলা করব। হ্যাঁ, মূলত সবাই একটু লিখো, প্রথম পয়েন্টটার নামটা লিখবো হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা। প্রথম পয়েন্টটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা। প্রতিরোধ বলতে কি বুঝি? আসার আগেই কিভাবে অপরাধটা মোকাবেলা করা যায়, কিভাবে অপরাধ ঘটবে না, হ্যাঁ, কি কি সিস্টেমে আমরা অপরাধ থেকে বাঁচতে পারি, কেন কিভাবে সমাজে অপরাধ সংঘটিত না হবে ইত্যাদি সম্পর্কে আমরা জানবো। এখানে প্রথম পয়েন্টটা দিব হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা। প্রতিরোধমূলক ব্যবস্থাটা কি? প্রথম হচ্ছে নৈতিক শিক্ষা। আমরা সবাইকে কি বলবো? কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা কি ইত্যাদি সম্পর্কে আমরা কি আমরা পারিবারিকভাবেই সন্তানদেরকে ছোটবেলা থেকে শিক্ষা দিয়ে আসবো। আচ্ছা, পারিবারিকভাবে কি শিক্ষা দিব? নৈতিক শিক্ষা, যে তোমরা কোনটা করলে ভালো, কোনটা করলে খারাপ, আমরা এই ধরনের শিক্ষা দেওয়াটাকে বলবো আমরা নৈতিক শিক্ষা। আচ্ছা, এরপরে কি? পরিবারের ভূমিকা। একটা শিশু বা আমরা একটা মানুষ অপরাধী কিন্তু জন্ম থেকে অপরাধী হই না। হ্যাঁ, পরিবার যদি আমরা সবসময় ভালো মন্দ শিখাই, হ্যাঁ, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করলে খারাপ, হ্যাঁ, ইত্যাদি জিনিসগুলো পরিবার থেকে আমরা যদি শিখাই, তাহলে কিন্তু পরবর্তীতে অপরাধ ঘটার কোনো সুযোগ নেই। হ্যাঁ, সেই বাচ্চা বা সেই শিশু বা সেই কিশোর বয়সের ছেলে মেয়েরা কিন্তু পরবর্তীতে কখনোই অপরাধ হবে না, একটা সুন্দর সুনাগরিক হিসেবে গড়ে উঠবে যদি আমরা পরিবারের মধ্যে নৈতিক শিক্ষা দিয়ে থাকি। এরপরে দেখো আমরা কিভাবে অপরাধ মোকাবেলা করতে পারি। খুব ইম্পর্টেন্ট, বাস্তবমুখী কর্মমুখী বাস্তব শিক্ষা ব্যবস্থা। আমরা এই যে লেখাপড়া শিখছি, পাশাপাশি তোমরা যদি টেকনিক্যাল কিছু লেখাপড়া করতে পারো, হ্যাঁ, কারিগরি কিছু শিক্ষা ব্যবস্থা তোমাদের পাশাপাশি থাকে, কারণ বর্তমান যুগ আইটির যুগ। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। কর্মমুখী বাস্তব শিক্ষা ব্যবস্থা। কর্মমুখী শিক্ষা ব্যবস্থা থাকলে পড়ালেখা পাশাপাশি সাথে সাথে তোমার চাকরি, যে তুমি স্কিলড, তুমি দক্ষ, তুমি শুধু লেখাপড়ার পাশাপাশি সব কিছু পারো। হ্যাঁ, তো এই ধরনের জিনিসগুলো কিন্তু যে কর্মমুখী শিক্ষা ব্যবস্থাটাও কিন্তু মানুষকে কি অপরাধ থেকে দূরে রাখবে। এরপর হচ্ছে কি? পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা। পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা বলতে আমরা কি বুঝি? যদি আমরা সার্কুলার হলো, সবাই আসলে ওরকম ভাবে দক্ষ হলো, বাস্তবমুখী শিক্ষা গ্রহণ করলো, আসলে কিন্তু অনেক মানুষের সুন্দর মতো কর্মসংস্থান হবে। আর কর্মসংস্থান হলে কি হবে? হতাশায়ও কেউ ডুববে না, মানুষের মৌলমানবিক চাহিদা পূরণ হবে, কারণ তাদের আয়ের রাস্তা থাকবে, স্বাভাবিকভাবে কি মানুষ অপরাধ করবে না। নেক্সট আমরা দেখতে পাই কি? জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে অপরাধ মোকাবেলার ক্ষেত্রে কিভাবে মানে আমরা আসলে অপরাধ মোকাবেলা করতে পারি। জনসংখ্যা যে ক্রমান্বয়ে বাড়ছে, বাড়তি জনসংখ্যার চাপের কারণেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের মানুষকে কাজ দিতে পারছি না, বেকার থাকছে, হ্যাঁ, তাদেরকে প্রশিক্ষণ দিতে পারছি না অতিরিক্ত জনসংখ্যার কারণে। কিন্তু জনসংখ্যা যদি কম হয়ে যায় তাহলে কি হবে? তাদেরকে আমরা পর্যাপ্ত, সরকার একার পক্ষে আসলে সম্ভব না, তাই না? আমরা সবাই মিলেই যদি ট্রাই করি, তাহলে আসলে সবাই সবাইকে হেল্প করলে কিন্তু আসলে কি হবে? অপরাধ মোকাবেলা সম্ভব হবে। এবং সেখানে অবশ্যই জনসংখ্যাটা কম থাকলে সবাইকে শেখানোটা অনেক সহজ হবে। একটা ক্লাসে দেখো 60 জন স্টুডেন্ট বা এর বেশি থাকলে তো আমাদের লেকচার দেওয়া বা অনেক সুন্দর হয় না, তাই না? যদি আমাদের মানুষ কম থাকতো আমরা শেখাতে পারতাম সুন্দর করে। সেম প্রত্যেকটা ক্ষেত্রে জনসংখ্যা যদি কম থাকে তাহলে আমাদের সমস্ত কিছু মৌলমানবিক চাহিদা সমস্ত কিছু সুন্দরভাবে পূরণ হতো। আর মৌলমানবিক চাহিদা পূরণ হলেই একমাত্র আমরা অপরাধ থেকে দূরে থাকতে পারবো। এরপরে দেখি আমরা সম্পদের সুষম বন্টন নিশ্চিতকরণ। দেশের 80% সম্পদ 20% মানুষের কাছে, আর 20% মানুষের কাছে কি 80% সম্পদ, উল্টা। হ্যাঁ, তো আসলে বেশিরভাগ মানুষই থাকে দরিদ্র।
তাদের কৃষি ব্যবস্থা আধুনিক নয় ইত্যাদি কারণে স্বাভাবিকভাবে আমরা কি হই, দেখা যাচ্ছে যে আমরা অপরাধের দিকে ধাবিত হই, কারণ আমাদের প্রয়োজনটা ফুলফিল হয় না। আচ্ছা, এরপরে খুব সমাজকর্মের খুব সুন্দর একটা ভাষা আমরা দেখতে পাচ্ছি কি, সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি করা। আচ্ছা, সামাজিক নিরাপত্তা বলতে কি বুঝি সবাই? আমরা আসলে আমরা শুধু যদি একটু দেখতে পারতাম, যে তোমাদের একটু ফিডব্যাকটা নিতে পারতাম, তাহলে সাথে খুব ভালো হতো। সামাজিক নিরাপত্তা কি? সমাজের যখন কোনো মানুষ কর্মহীন থাকে তখন তাকে কাজের ব্যবস্থা করে দেওয়া, এবং যখন মানুষ আয়হীন থাকে তখন তাকে আয়ের ব্যবস্থা করে দেওয়া হলো সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা। যেমন ধরো বৃদ্ধ বয়সে একটা মানুষ তার কাজ করতে পারবে না, বৃদ্ধ হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু তার তো জীবন ধারণের জন্য, তার মূল্যবান চাহিদা পূরণের জন্য তার তো টাকা পয়সা লাগবেই। তখন ওই মানুষদেরকে আয়ের ব্যবস্থা করে দেয়, আয় বলতে টাকা পয়সা দিয়ে তাকে সাপোর্ট দেয় যাতে সে মূল্যবান চাহিদা পূরণ করতে পারে। হ্যাঁ, তো এই ধরনের সাপোর্টিং ব্যবস্থাগুলোর নামই হচ্ছে কি, সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা। যদি আমরা প্রতিবন্ধী ভাতা দিতাম, যদি আমরা বয়স্ক ভাতার পরিমাণ আরো বৃদ্ধি করতাম, তাহলে কিন্তু এই যে বয়স্ক ওল্ড হোম ইত্যাদিগুলো চালু হতো না। তাহলে বয়স্করা নিজেদের ইনকামেই মানে সরকার প্রদত্ত ভাতা থেকেই কিন্তু তারা তাদের লাইফ লিড করতে পারত। এই ধরনের সিস্টেমগুলোর নাম কি, সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এই যে আমি এখন ক্লাস করতে পারছি কারণ আমার এখন আল্লাহর মতে সুস্থ আছে, ভালো আছে। হ্যাঁ, তো আমরা যদি এরকম যখন বয়স হয়ে যাবে, যদি বেঁচে থাকি, যদি তো সবসময় এরকম এনার্জি থাকবে না, তখন কি করবে? তখন আমাদের রাষ্ট্র এক ধরনের সাপোর্ট দেবে, ইকোনমিক্যাল সাপোর্ট দেবে। তখন পাস না করলেও রাষ্ট্র যে সাপোর্ট দেয়, যে ইকোনমিক্যাল সাপোর্ট দেয় জীবন চলার জন্য, সেটার নাম হচ্ছে কি, সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা। তখন আমাদের সরকার কি দেবে? বয়স্ক ভাতা দেবে, প্রভিডেন্ট ফান্ড দেবে। হ্যাঁ, এই কর্মসূচি, এই নিরাপত্তামূলক ব্যবস্থাগুলো যদি বেশি বেশি করে চালু থাকে, আমাদের সমাজে অপরাধ ঘটবে না। সামাজিক নিরাপত্তা ব্যবস্থা থাকলে প্রতিবন্ধীরাও দেখো ঘরে বসে কিন্তু ইনকাম করতে পারবে, তারা আয় থাকবে। স্বাভাবিকভাবে আয় থাকলে তো তাদের জীবন ধারণে কোনো সমস্যা হবে না, স্বাভাবিকভাবে তারা অপরাধ করবে না। এগুলো হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা, অপরাধ মোকাবেলার অন্যতম একটি সুন্দর সিস্টেম। এরপর আমরা দেখছি প্রতিকারমূলক ব্যবস্থা। প্রতিকার, এখন অপরাধ করে ফেলছে, হ্যাঁ, এখন কিভাবে এটা সারাবে? প্রথমে দেখো, আমরা সবাই জানি আমরা জন্ম থেকে কেউই অপরাধী নই। পরিবেশ, পরিস্থিতি, সিচুয়েশন এবং বিভিন্ন না জানার কারণে বা বিভিন্ন লোভের কারণে, হ্যাঁ, অতিরিক্ত মডার্ন হতে চাওয়ার কারণেও কিন্তু মানুষ অপরাধী হয়ে পড়ে। তো এক্ষেত্রে অপরাধ যদি করে ফেলে, একটা পর্যায়ে অনেকের অনুশোচনা হয়, অনেকে তাকে সংশোধন করারও সুযোগ থাকে। হ্যাঁ, এই ধরনের সময়ে তাকে প্রতিকারমূলক ব্যবস্থার মাধ্যমে পরবর্তীতে সে আর অপরাধী হবে না। যদি সাপোজ তুমি জেল খেটে বের হইলাম, হ্যাঁ, তোমাকে যদি আমি কাউন্সিলিং না করলাম, তোমাকে যদি আবার কাজের সুযোগ না দিলাম, তাহলে তুমি কি করবে? মানুষ কেউ একজন জেল খেটে থেকে বেরোলো, তাকে আমি কোনো, হ্যাঁ, এই লোক তো জেল খেটে বেরোচ্ছে, তাকে কাজ দেওয়া যাবে না, তার সাথে এরকম। কিন্তু তাকে যদি আমি সুন্দর করে তাকে কোনো জায়গায় করতে পারতাম, হ্যাঁ, তাকে কাউন্সিলিং করে দিতাম বা সমাজের মানুষকে বোঝাতাম, তাহলে কি হতো? তাহলে সে কিন্তু আর অপরাধী হবে না। তো এরকম কিছু সংশোধনমূলক ব্যবস্থার নামগুলো আমরা জানি। এক, প্রবেশন কিশোর অপরাধীদের জন্য মূলত এটা প্রযোজ্য। যেই কিশোররা কিশোর বয়সে অপরাধ করে ফেলে, তখন তাদের কি হয়? কিশোর আদালতে তাদের সুন্দর বিচার হয়। হ্যাঁ, যে তুমি কেন এটা করলা, কিভাবে কেন করে ফেললা ইত্যাদি, তখন তাকে ব্যাখ্যা চায়। এই আদালতটা অন্য আদালতের মতো নয়। এই আদালত বিশেষ একটা আদালত, যেখানে শুধু বাবা মা, সমাজকর্মী এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আর একজন সমাজকর্মী এবং তার স্কুলের শিক্ষক শুধু ওই আদালতে থাকতে পারবে। এবং সেখানে বিচারক যদি মনে করে হ্যাঁ তার অপরাধটা অনেক বেশি, তখন তাকে সংশোধন কেন্দ্রে পাঠাবে, যাতে তাকে সংশোধন করে বের হয়ে সুন্দর মানুষ হিসেবে বাকি জীবন লাইফ লিড করতে পারে, যাতে সে আর কোনো অপরাধ না করে। আর যদি এক অপরাধ কম, তখন তাকে সমাজকর্মীর আন্ডারে প্রবেশনে মুক্তি দেওয়া হয়। সমাজকর্মী তাকে কাউন্সিলিং করবে, তাকে বুঝাবে এবং নেক্সটে সে আর অপরাধ করবে না। এই সিস্টেমটার নাম হচ্ছে কি? প্রবেশন। এই সিস্টেমটার নাম কি? প্রবেশন। এটা কিশোর অপরাধীদের জন্যই মূলত প্রযোজ্য। এরপরের ব্যবস্থাটা হচ্ছে প্যারোল। হ্যাঁ, যখন কোনো অপরাধী ডাকি আসামি কিছুদিন কোনো কারণে ভুল করে অপরাধ করে ফেললো বা কোনো কিছু করলো, তখন তাকে ন্যূনতম 2 বছর সাজা ভোগ করার পরে যখন জেল সুপার দেখবে যে হ্যাঁ তার জেলখানায় তার আচার আচরণ ভালো, সে খুব ভালোভাবেই করতেছে, তখন জেল সুপার তাকে প্যারোলে মুক্তি দিতে পারে সমাজকর্মীর আন্ডারে। হ্যাঁ, প্যারোলে মুক্তি দিবে সমাজকর্মীর আন্ডারে। যে হ্যাঁ তার সাজা হয়েছে অ্যাকচুয়ালি কয় বছর? 6 বছর। একজন দাগি আসামির কত বছর সাজা? 6 বছর। 6 বছর সাজা হওয়ার পরে দেখেন প্রথম 2 বছরের মধ্যে জেল সুপার দেখলো না, ও আসলে তার ভালো মানুষ, ভুলে হয়ে গেছে তার অপরাধ, 2 বছর তার এক সমাজকর্মীর আন্ডারে মুক্তি দিয়ে দেখি।
সে যদি সমাজকর্মীর কথা মতো চলতে পারে, সে যদি সমাজে আর কোনো অপরাধ না ঘটায়, তবে তাকে আদালতের কাছে লিখিতভাবে সুপারিশ করে তাকে মুক্তি দেওয়ার সুযোগ থাকতে পারে। এই ধরনের সমাজকর্মীর আন্ডারে প্যারোল, মুক্তি দেওয়ার নামই হচ্ছে, কিছুদিন সাজা ভোগ করার পরে নাম হচ্ছে প্যারোল। তখন কিন্তু সে সমাজকর্মীর কাছে কাউন্সিলিং করে, সমাজকর্মী তাকে বোঝায় এবং পরবর্তীতে সে আর অপরাধ করে না এবং তার সাজা অনেক সময় মৌকুফ হয়ে যায়। কিন্তু যারা যে অপরাধীরা সমাজকর্মীর আন্ডারে মুক্তি পাওয়ার পরে যদি আবার পুনরায় ক্রাইম করে, তখন তাকে পুনরায় সেই আগের সাজাগুলো ভোগ করতে হয়, যে কদিন বাইরে ছিল সেই সাজাগুলো তাকে ভোগ করতে হবে। তো এইভাবে কিন্তু আসলে অপরাধ কিন্তু প্রতিকার করা যায়। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি কি পুনর্বাসনমূলক ব্যবস্থা। পুনর্বাসন কি? পুনর্বাসন হচ্ছে তাকে কোনো জায়গায় সুন্দরভাবে সেটেল করা। হ্যাঁ, তো কিভাবে সেটেল করা? পুনর্বাসন বলতে মুক্ত কয়েদি, দেখো ফার্স্ট পয়েন্ট, মুক্ত কয়েদিদের পুনর্বাসন। কয়েদি বানান একটু মানে টাইপিং মিস্টেক। মুক্ত কয়েদিদের পুনর্বাসন, কয়েদি মুক্ত হলো, জেলের শাস্তি ভোগ করার পর সে মুক্তি পেল। এখন সমাজের মানুষ, আমার আত্মীয় স্বজন, আমি ধরো কেউ একজন ক্রাইম করে আসলো, আল্লাহ ও তো জেল থেকে বেরিয়েছে, ওদের বাসায় যাওয়া যাবে না এরকম, তখন সে কিন্তু আবার কি হবে, আবার অপরাধী হয়ে যাবে। বরং তাকে সাপোর্ট দিতে হবে সবসময় যে হ্যাঁ ভুল হয়ে গেছে, যাক সমস্যা নেই, এগুলি মাথায় না রাখলে হলো, তুমি নতুনভাবে জীবন শুরু করো। হ্যাঁ, অথবা তাকে কোনো কারিগরি প্রশিক্ষণ দিয়ে নতুন কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া, বা তাকে কোনো দক্ষ কোনো জায়গায় কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া ইত্যাদির মাধ্যমেও কিন্তু তাদেরকে অপরাধ থেকে দূরে রাখা যাবে। এটাকে বলা হয় কি পুনর্বাসনমূলক ব্যবস্থা। অর্থাৎ অপরাধ, আমরা মেইন হেডলাইনটা দেখি, অপরাধ মোকাবেলার উপায়। আমরা কি পড়ছি? অপরাধ মোকাবেলার উপায়। অপরাধ মোকাবেলার উপায় প্রথম পয়েন্ট আমরা কি দেখলাম? প্রতিরোধমূলক ব্যবস্থা, অর্থাৎ কিভাবে এগুলো হবে না, কি কি করলে। তারপর আমরা দেখছি প্রতিকারমূলক ব্যবস্থা, এবং শেষে দেখছি হচ্ছে পুনর্বাসনমূলক ব্যবস্থা। অর্থাৎ অপরাধ দূর করার জন্য আমরা কি তিন ধরনের, অপরাধ মোকাবেলা করার জন্য তিন ধরনের স্টেপ নিচ্ছি: প্রতিকার, প্রতিকার এবং পুনর্বাসনমূলক। অর্থাৎ কয়েদি যদি জেলখানা থেকে বেরোয়, তাকে কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে বা সমাজের মানুষদেরকে বোঝানোর মাধ্যমে, তাদেরকে সুন্দরভাবে সমাজে সেটেল করার মাধ্যমেও ওই অপরাধীকে সুন্দর স্বাভাবিক মানুষ হিসেবে তৈরি করা যায়। তাহলে এই ধরনের অপরাধীরা কিন্তু আর কখনোই অপরাধ করবে না। কিন্তু তাদেরকে যদি আমি সেই ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করি, সে পুনরায় আবার সেই একই কি হবে, অপরাধে যুক্ত হয়ে যাবে। আবার পাশাপাশি তাদেরকে কি করতে হবে? বৃত্তিমূলক প্রশিক্ষণ দিতে হবে, বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিতে হবে, যাতে সে ধরো একটা চোর সারা জীবন চুরি করছে, এখন তার তো কোনো ট্রেনিং নেই, তাদেরকে কি করবো, জেল খাটার সময় তাকে আমরা ট্রেনিং দেবো। হ্যাঁ, জেলের সময়গুলোতে বা অন্যান্য সময় বা তার বিভিন্ন সময় তাকে ট্রেনিং দিয়ে তাকে আমি সুন্দরভাবে সমাজে স্টেবল করবো, যে হ্যাঁ ও আর এই কাজগুলো জানে, ও এই কাজগুলো করবে, এখন আর অন্যায় পথ বেছে নেবে না। তো এই পুনর্বাসনের মাধ্যমে কিন্তু আমরা সমাজের মানুষকে কি অপরাধ থেকে দূরে রাখতে পারি। আর শেষমেশ আমরা কি দেখতে পাচ্ছি শেষে, যে কাউন্সিলিং। হ্যাঁ, আমরা আসলে প্রতিনিয়ত কাউন্সিলিং এর মাধ্যমে, কাউন্সিলিং মানে কি, আমরা আলাপ আলোচনা, হ্যাঁ কোন অপরাধী কে আমরা কাউন্সিলিং, তাদেরকে বুঝালাম যে হ্যাঁ তুমি যেটা করলা এটা তো অপরাধ, এটা তো সমাজে একদিন ক্ষতি হলো, সেই কাজটা যদি তোমার সাথে করতো কেমন লাগতো। হ্যাঁ, এইভাবে বোঝানোর মাধ্যমে, কাউন্সিলিং করার মাধ্যমে কিন্তু একজন সমাজ অপরাধীকে কি করা যায়, সুন্দরভাবে তার অপরাধের পথ থেকে ফিরিয়ে আনা যায়। তাহলে অপরাধ প্রতিরোধে আমরা মোকাবেলা আমরা কয় ধরনের পদ্ধতি দেখতে পাচ্ছি? তিন ধরনের: প্রতিরোধ, প্রতিকার এবং পুনর্বাসন। অর্থাৎ আমরা তিন ধরনের পদ্ধতির মাধ্যমে আমরা কোনো ব্যক্তিকে অপরাধ থেকে কি ফিরিয়ে রাখতে পারি। এবার তোমাদের কাজ হচ্ছে, আমরা এতগুলো টপিকস পড়লাম, কি কি পড়লাম এক নজর আমরা একটু যাই। অপরাধ কাকে বলে, আমরা সাথে সাথে দেখলাম বিভিন্ন ধরনের অপরাধগুলো কি কি, সমাজে অনেক ধরনের অপরাধ হয়, এ থেকে কিছু অপরাধ সম্পর্কে আমরা ধারণা দিয়েছি। অপরাধ কেন হয় এই কারণগুলো আমরা ব্যাখ্যা দিয়েছি। এরপরে আমরা কি দিলাম, অপরাধ কিভাবে আমরা মোকাবেলা করব ইত্যাদিগুলো আমরা জানলাম। এখন তোমাদেরকে একটু হোমওয়ার্ক দেব, যেগুলো তোমরা পার্সোনালি আমাকে মেসেঞ্জারে সাবমিট করতে পারবে, সেই কাজটা একটু লিখে নাও। আমি দেখো দিয়ে দিয়েছি। অপরাধ দূরীকরণে সমাজকর্মীর ভূমিকা বিশ্লেষণ করো। অপরাধ দূরীকরণে সমাজকর্মীর ভূমিকা বিশ্লেষণ, কিভাবে সমাজকর্মী, আমরা সমাজকর্মীরা কিভাবে বিভিন্ন ধরনের অপরাধ দূর করতে পারি, আমাদের রোলটা কি, আমাদের কাজটা কি, হ্যাঁ সেটা বিশ্লেষণ করে সুন্দর করে ব্যাখ্যা করে তোমরা আমাকে সাবমিট করবে মেসেঞ্জারে। আর যদি কেউ মনে করে হ্যাঁ পার্সোনালি দেখাবা, সেটাও কোনো সমস্যা নাই, আমরা সব টিচারাই উন্মুক্ত তোমাদের জন্য সবসময়
সবসময় আমরা তোমাদের জন্য আছি। তোমরা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো এই হোমওয়ার্কটা থাকলো তোমাদের জন্য যে অপরাধ দূরকরণে, এই সমাজকর্মী দূরকরণে সমাজকর্মী কি ভূমিকা রাখে, তার কাজটা কি, এটা তোমরা সুন্দর করে পয়েন্ট আকারে নোট করে আমাকে বুঝিয়ে দেবে মেসেঞ্জারে। তো এই থাকলো তোমাদের হোমওয়ার্ক। আজকের মতো এতটুকু বিদায়। চতুর্থ অধ্যায়টা সুন্দর করে শেষ করো। দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় থেকে আমরা আজকে করালাম। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর বাসায় থেকো। আল্লাহ হাফেজ।